হ্যালো ফ্রেন্ডস, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি। আজকে আমি এই ক্লাসটা নিয়ে এসেছি বেসিক্যালি তোমাদের কিছু ডাউটস ছিল পিএসসি যেই রিগার্ডেড সেই ডাউটসগুলোকে পুনরায় ক্লিয়ার করার জন্য। তো অনেক ছোটো ছোটো ডাউটস আছে যেগুলো হয়তো অল্প সময় লাগবে, কিন্তু একটা ডাউট যেটা মনের মধ্যে সবার ক্লিয়ার এসেছে আর কি, যে আমি পিএসসি যেই জন্য প্রিপারেশন কীভাবে নেব ইন্টারভিউর জন্য বেসিক্যালি। তো সেই রিলেটেড প্রথমে বলে তারপরে যে ছোটো ছোটো ডাউটসগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ইন্টারভিউ প্রিপারেশান কী করে নেবে এইটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, যেহেতু সবাই জিজ্ঞেস করছে আমি ভাবলাম ভিডিওর মাধ্যমেই জানাই। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে আমি কিন্তু তোমাদের প্ল্যানিংটাই বলতে পারি, এক্সিকিউশনটা কিন্তু তোমাকেই করতে হবে। মানে প্ল্যানিং মানে কি ওয়েতে পড়া উচিত সেই জিনিসটা বলতে পারি, এবং আমি বলার সাথে সাথে এই জিনিসটা কিন্তু সবাই শুনে নিল, অনেকেই শুনলো আর কি। সবাই যে আমার চ্যানেল দেখে বা শোনে তা নয়, বাট অনেকেই শুনে নিল। তার মানে তাদের কাছে সবার কাছেই আমার এই স্ট্র্যাটেজিটা পৌঁছে গেল। এবার বাকিটা কিন্তু তোমাকে দেখতে হবে, বা তুমি কীভাবে করবে না করবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? আমার যেহেতু অনেকগুলো ইন্টারভিউ আমি ফেস করেছি, কিছু সিলেক্টেড হয়েছি, কোথাও সিলেকশন আমি পাইনি, অনেক জায়গায় আমি সিলেক্টেড হয়েছিলাম, অনেক জায়গায় আমি সিলেক্টেড হয়েও নি। তারপরে শুধু তো আমার না, আমার সাথে আমার আশপাশে যারা আরও বন্ধুবান্ধব আছে, যারা কলিগস আছে, তাদের ইন্টারভিউগুলো আমার জানা আছে। তো কীরকম ধরনের কোশ্চেন্স করতে পারে কি না করতে পারে একটা মোটামুটি আইডিয়া আছে, সেই বেসিসে তোমাদের আমি বলছি। সবার প্রথমে দেখো, যদি তুমি নন টেকনিক্যালের কথাটা ভাবো, যেহেতু পিএসসি চেয়ারম্যান যিনি থাকবেন প্রথমে তোমাদের নন টেকনিক্যাল কোশ্চেনই জিজ্ঞেস করবেন। নন টেকনিক্যাল যদি তুমি আমাকে বলো, তাহলে এই নন টেকনিক্যালের পড়াটা না একদিনের কিন্তু পড়া নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস একটা, ঠিক আছে? এবার কিছু কিছু স্ট্যাটিক্স কোশ্চেন যেমন আমাকে ধরেছিল, ধরো সাঁওতাল আন্দোলনের সম্বন্ধে বলতে, যেটা সিধু কানু যে আছে তাদের সম্বন্ধে বলতে বলেছিল, বা ইন্ডিয়ার লার্জেস্ট উইন্ড মিল কোথায়, এগুলো তো তোমাকে পুরো প্রসেস পুরো প্রথম থেকে জানতে হবে। এগুলো একদম পুরো প্রথম থেকে জানতে হবে, এগুলোর কোনো অল্টারনেটিভ নেই। এগুলো তুমি না জানলে বলে দেবে আমি জানি না। কিছু কোশ্চেন যেমন অ্যাপটিটিউডের কোশ্চেন তোমাকে আসতে পারে, অ্যাপটিটিউড, হ্যাঁ, বা ধরো কোনো রিজনিংয়ের কোশ্চেন তোমাকে দিল, যেগুলো বুদ্ধি খাটিয়ে ওখানে করতে হবে। এগুলো এই কারণেই জিজ্ঞেস করে যে তুমি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে পড়লে কি করবে সেটা জানার জন্য জিজ্ঞেস করে অ্যাপটিটিউডের কোশ্চেন। তারপরে কিছু কোশ্চেন্স তোমাকে যেমন ধরতে পারে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এই যে জিনিসটা, এইটা ছেড়ে যেও না, এই দুটো। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, যেহেতু যেমন দেখো আমাদের সময় অলিম্পিক চলছিল 2022 সালে, তুমি খুব ভালো করেই জানো 2021 সালে, সরি আমাদের এক্সামটা 21 সালে হয়েছিল। তো অলিম্পিক থেকে কিন্তু সবাইকে মোটামুটি কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো কারেন্ট ইভেন্টস যেটা হবে সেখান থেকে তোমাকে ধরবেই। এবার এটা তুমি কী করবে, তুমি নিউজ চ্যানেলগুলো দেখবে, ইউটিউবে কিছু কিছু নিউজ চ্যানেল খুলে রাখবে। পলিটিক্যাল কোশ্চেন জেনারেলি এখানে ধরে না, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পলিটিক্সটা বাদ দিতে পারো, পলিটিক্যাল কোশ্চেন জেনারেলি ধরে না, কারণ কি ওটা একটা পিএসসি বোর্ড, তো পলিটিক্যাল কোশ্চেন ধরলে কেউ কোনো পলিটিক্যাল, হয়তো এমন কেউ ওখানে পরীক্ষা দিতে গেল যে পলিটিক্যালি অ্যাক্টিভ ছেলে, হতেই পারে, কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে, কেউ তৃণমূল করে, কেউ অন্য দল করে, কংগ্রেস করে। তো তাকে যদি এমন কোশ্চেন ধরলো, তার যদি কিছু মনে হয়ে থাকে পলিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে, তার মানে এই পিএসসি চেয়ারম্যানটা বোধহয় বায়াসড, তো সেই জন্য জেনারেলি ধরে না, পলিটিক্যাল কোশ্চেনগুলো বাদই রাখে। কিন্তু তার মানে এই ভেবো না যে পঞ্চায়েত রাজ সম্বন্ধে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে না, যেহেতু পিএনআরডি একটা ডিপার্টমেন্ট আছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তো সেখানে পঞ্চায়েতের কাজ কীভাবে হয় সেটা জিজ্ঞেস করতে পারে। কিন্তু পলিটিক্যাল কোশ্চেন মানে কোন পার্টির পার্টিকুলার একদম ওইভাবে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে না, যে সিস্টেমটা আছে সেই সিস্টেম সম্বন্ধে কিন্তু তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে। তারপরে যেমন ধরো কেউ যারা তোমরা পিএইচিতে জব করছো, অনেকেই তো আছে ওয়েবেলে জব করছো, মোটামুটি প্রচুর ছেলে আছো, তাদেরকে কিন্তু অফিস ওয়ার্ক সম্বন্ধেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তোমরা তো পিএইচিতে এতদিন কাজ করলে, দেখি অফিস ওয়ার্ক সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, হালকা ফুলকা এগুলো। তো এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার। তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যাপটিটিউডের জন্য কিন্তু মানে অত কিছু পড়ার দরকার হয় না, চোখ নাক মুখ খোলা রেখে মোটামুটি ইউটিউব, মানে এখন দেশে কি চলছে, হ্যাঁ, তোমাকে খুব টাফ হলে কিন্তু জিজ্ঞেস করতেই পারে, একটু বলো তো যে ওখানে ইসরায়েলে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটার পিছনে কে দায়ী, কীভাবে কী ঘটনা ঘটলো, তুমি জানো কি না, ভৌগোলিক অবস্থানটা ইসরায়েলের কোথায় কি আছে, হ্যাঁ, কোন দিকে তোমার গাজা আছে, কোন দিকে হচ্ছে প্যালেস্তাইন আছে, কোন দিকে কি আছে, ইরানটা কোন দিকে আছে। তো ছোটোখাটো জিনিস এগুলো ধরতেই পারে, একদম আউট অফ দ্য বক্স কোশ্চেন, খুব ধরো টাফ কোশ্চেন হলো তাহলে ওগুলো করবে। আদারওয়াইজ মোটামুটি তোমার জায়গা সম্বন্ধে জেনে যাবে, তোমার যে প্লেস আছে সেই সম্বন্ধে জেনে যাবে, তোমার যেখানে বাড়ি, যেমন ধরো বহরমপুর বাড়ি বা মালদায় বাড়ি, সেই সব জায়গায় যদি কোনো হিস্টোরিক্যাল ইভেন্টস হয়ে থাকে যেগুলো ঐতিহাসিক কারণের জন্য বিখ্যাত, সেগুলো তোমাকে জেনে যেতে হবে। বিহারের আশেপাশে বাড়ি হলে একটু বিহারটাও জেনে যাবে, বিহারে অনেক কিছু হয়েছে তো একসময়। এই ধরনের ছোটোখাটো জিনিস বা নদী সম্বন্ধে জেনে যাওয়াটা তোমাদের খুব জরুরি। নদী তিস্তা নদী কোথায়, মহানন্দা কোথায়, উৎপত্তি কোথায়, এই ধরনের জিনিসগুলো টুকটাক তুমি এখানে জেনে যেতে পারো, ব্যাস। এইবার চলে আসো টেকটাতে।
আর হবিটা একটু জেনে যাবে ভালো করে, কারণ কি হবি যদি তোমার বই পড়া হয় সেখানে তোমাকে বই থেকে জিজ্ঞেস করতে পারে, হবি যদি তোমার ধরো ক্রিকেট খেলা হয় ক্রিকেট থেকে জিজ্ঞেস করতে পারে। মনে রাখবে এখন T20 ওয়ার্ল্ড কাপ চলছে, কিন্তু তা T20 ওয়ার্ল্ড কাপটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়বে, জাস্ট কিছুদিন শেষ হলো তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেল। সো এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো কিন্তু তোমরা একটু জেনে যাবে। আচ্ছা, টেকটা আমি বলি তোমাদের, এক সেকেন্ড। হ্যাঁ, টেকনিক্যাল যদি আমি ধরি, দেখো টেকনিক্যালের কী বলো তো, বেসিক্যালি ব্যাপারটা অনেক ভাস্ট একটা সিলেবাস টেকের। হ্যাঁ, এবার এই টেকের ভাস্ট সিলেবাসের মধ্যে আমি এখন যদি বলতে থাকি তাহলে ভিডিও 10-12 ঘন্টার হয়ে যাবে। তা আমি তোমাদের কি বলতে পারি যে কোন কোন জিনিসগুলো তুমি ধরো পড়তে পারো। যেমন ধরো আমি তোমাকে বলি, যদি আমি একটা সাবজেক্ট নিয়ে নিচ্ছি স্ট্রাকচার, এবার স্ট্রাকচারের তো প্রচুর জিনিস আছে, এত জিনিস কি জানা সম্ভব? জানা সম্ভব না। তাহলে কোন জিনিসগুলো দেখে যাবে? দেখো, স্ট্রাকচার ইন্টারভিউতে ধরতে পারে এইরকম প্রথম জিনিসই আমার মনে হয় যে ডিএসডিকে, মানে স্ট্যাটিক ইন্ডিটারমিনেসি, কাইনেমেটিক ইন্ডিটারমিনেসি, যেহেতু এগুলো জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে চুট করে করা যায়। এবার তুমি ভেবো না তোমাকে একটা আইএলডি দিয়ে বললো যে বলো তো এই আইএলডির পুরো মোমেন্ট বার করো, যে ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় হবে, তা করবে না। কিন্তু যদি তোমরা জানো তাহলে বুঝতে পারবে। মোলার ব্রিসলো প্রিন্সিপাল দিয়ে কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা মানে শেপটা আঁকানো যায়, আইএলডির শেপটা কী হবে সেটা ধরতেই পারে, সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট হয়। তাহলে ইন্টারভিউতে সেই ধরনের জিনিসগুলোই ধরবে যেটা তুমি 2 থেকে 3 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে। ইট উইল নট টেক মোর দ্যান 2 to 3 মিনিটস টাইম। মানে এমন কোশ্চেন করবে, ওখানে তো খাতা পেনও থাকবে, তোমাকে করতে দিতেই পারে। স্ট্রাকচারের যেমন ধরো বিএমসির বেন্ডি মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে দিল, এখন আমি কি তোমাকে বেন্ডি মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম পড়াতে থাকবো? কখনোই না, ওটা তোমাকে বই থেকে দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারের কি, স্ট্রাকচারের যেমন ডিকে, ডিএস বা মুলার ব্রিসলো প্রিন্সিপাল দিয়ে আইএলডি, এই ধরনের জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ধরো একটা ট্রাস্ট দিল, ট্রাস্ট দিয়ে বললো কতগুলো জিরো ফোর্স মেম্বার আছে বার করো, ওদের কাছে ড্র করাই থাকবে। ট্রাস্টটা তোমাকে দিয়ে বললো এই বলো তো এই ট্রাস্টে কতগুলো জিরো ফোর্স মেম্বার আছে, এই ধরনের। কিন্তু কখনোই তোমাকে বলবে না যে ট্রাস্টের ডিফ্লেকশন বার করো। সো তোমাকে এখন ছাড়তে হবে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হুইচ আর দ্য পার্টস দ্যাট ইউ হ্যাভ টু লিভ। কোনগুলো তোমাকে ছাড়তে হবে, সেই ছাঁটাই জিনিসগুলো বার করতে হবে তোমাকে নিজে থেকেই। এটা যেগুলো দেখবে করতে মোটামুটি 2-3 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে, সেই ধরনের জিনিসগুলো তোমার করার দরকার নেই। এই ধরো ছোটোখাটো একটা জিনিস, ধরো তোমাকে আমি বলছি, তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনো একটা জিনিসের ডিফ্লেকশন কত হয় জিজ্ঞেস করলো। এবার তুমি ডিফ্লেকশন বার করতে গিয়ে যদি এখন সেই ডবল ইন্টিগ্রেশন মেথড ইউজ করো, বা তোমার মোলার তোমার ওটাকে বলা হচ্ছে ম্যাকিউলে মেথড ইউজ করতে থাকো, তাহলে তো অনেক বড় হয়ে যাবে। তো তোমাকে দেখতে হবে কনসিস্টেন্ট ডিফরমেশান, মানে ছোটোখাটোভাবে যদি কোনোভাবে ডিফরমেশান বার করা যায় কিনা। বা কিছু কিছু ফর্মুলা আছে দেখবে, যেমন এই ধরো একটা সিম্পল ফর্মুলা ক্যান্টিলিভার এখানে আছে, সবাই জানে এটা ডিফ্লেকশন হচ্ছে PL³/3I। এগুলো তোমাকে জানতে হবে, কিছু কিছু জিনিস তোমাকে জেনে যেতে হবে। এই হলো মোটামুটি জিনিস যেগুলো আমার বলার। কিন্তু এই ডিকে/ডিএস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রচুর ইন্টারভিউতে দেখেছি একটা স্ট্রাকচার ড্র করতে দিয়ে ডিকে বার করতে বললো বা ডিএস বার করতে বললো, এগুলো কিন্তু দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু যদি আমি ইরিগেশন পার্টে যাই, ধরো ইরিগেশনে কীরকম জিনিস জিজ্ঞেস করতে পারে, যেগুলো নর্মাল জিনিস সেগুলো তো প্রচুর আছে। যেমন ইরিগেশন, ধরো ইরিগেশনে তোমাকে প্রচুর জিনিস জিজ্ঞেস করতে পারে। যেমন তোমাকে ধরো এই এফিসিয়েন্সিসগুলো জিজ্ঞেস করলো। এবার এগুলো তো খুব কমন কোশ্চেন, এফিসিয়েন্সি, ডেল্টা, ডিউটি কাকে বলে বলো, তারপর তোমার বেস পিরিয়ড কী জিনিস, হ্যাঁ, ক্রপ পিরিয়ডের সাথে বেস পিরিয়ডের কী ডিফারেন্স আছে, ছোটোখাটো জিনিস, এগুলো টেকনিক্যাল জিনিস, থিওরি তোমাকে ভালো করে পড়তে হবে, পড়ে তুমি জেনে গেলে। আমার বলার বক্তব্য হচ্ছে এমন কিছু জিনিস, যেমন ধরো ইরিগেশন যখন তুমি বললে, ধরো ফার্স্ট চয়েস দিলে, তখন তোমাকে ধরতে পারে বলো তো কতগুলো ড্যাম আছে, কোথায় কোথায় ড্যামের লোকেশান, কোথায় কোথায় ব্যারেজ আছে, এই ধরনের জিনিসগুলো। তোমরা আবার একটু বেশি চলে যাও, এ ধরো ব্যারেজ জানার সাথে সাথে তুমি ধরো কত ক্যাপাসিটি আছে অত জিজ্ঞেস করবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ব্যারেজের লোকেশন বলতে পারা মানে বিশাল ব্যাপার, কজন জানে? তো এই ধরনের জিনিসগুলো তোমাকে একটু দেখে যেতে হবে। আমার কাছে আছে কিছু কিছু ড্যামের লোকেশান, ড্যামের নাম, কোন নদীর উপর ড্যামটা আছে, সেগুলো আমার কাছে আছে কিছু। আমি এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, বিশ্ববিদ্যালয়ের টেলিগ্রাম গ্রুপ আমি দিয়ে দেবো পরে আস্তে আস্তে, ঠিক আছে। আমার কাছে আছে কিছু কিছু জিনিস। এরপরেও যদি তোমাকে আরও এক্সট্রা জিনিস জানতে হয়, তাহলে তোমাকে হচ্ছে ওই ইন্টারনেট থেকে খাটতে হবে। আর তাছাড়া খালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নয়, ওই মানে ইন্ডিয়ার লার্জেস্ট ড্যাম কোথায়, ওয়ার্ল্ডের লার্জেস্ট ড্যাম কোথায়, যেহেতু ইরিগেশন হলো সেহেতু ওই জিনিসগুলো তোমাকে জানতে হবে। কিন্তু এগুলো টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল দুটোই হয়ে যায় একসাথে, ঠিক আছে। এই হলো ব্যাপার। চলো, ভিডিওটা আশা করি বড় হয়ে যাচ্ছে, অতএব আমি এরকম ছোটো ছোটো ভেতরে আর ঢুকছি না। কতক্ষণ হলো দেখি, এরকম করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, 10 মিনিট হয়েছে, ঠিক আছে। যে কী কী পড়তে হবে না পড়তে হবে মোটামুটি একটা আইডিয়া তোমাকে বলে দিচ্ছি। তুমি এখন যেগুলো পড়বে প্রত্যেকটা সাবজেক্টের তুমি থিওরিটা ভালো করে পড়বে, থিওরি অ্যান্ড ডেফিনিশন। মনে রাখবে ডিফারেন্সেসটাও খুব ইম্পর্টেন্ট।
মানে যে কোনো ধরনের ডিফারেন্সেস, যেমন টার আর বিটুমেনের মধ্যে ডিফারেন্স, যেমন ধরো তোমাকে বলো লিমিট স্টেট মেথড আর ওয়ার্কিং স্ট্রেস মেথডের মধ্যে ডিফারেন্স, যেগুলো একদম বেসিক জিনিস, সেগুলোই ধরো ওখানে গিয়ে তুমি পারলে না। তোমাকে ধরো বললো রিজিড পেমেন্ট ফ্লেক্সিবল পেমেন্টের মধ্যে ডিফারেন্স। এরকম করে যদি খাতা নিয়ে তুমি যেগুলো ইম্পর্টেন্ট ডেফিনেশনস আছে ওগুলো লিখে রাখো, প্রত্যেকটারই তুমি পেয়ে যাবে। তাহলে কিন্তু তোমার সুবিধা হবে, এই ডিফারেন্সেসগুলো কিন্তু তোমাকে ধরতে পারে, ঠিক আছে। তারপরে প্রচুর ডিফারেন্সেস আছে, আমি পড়িয়েছি, তুমি দেখবে বইতেও পেয়ে যাবে। একটা করে সাবজেক্ট তোলো, ধরো সে ফর এক্সাম্পল তুমি কংক্রিট টেকনোলজি তুললে, কংক্রিট টেকনোলজি পড়তে যেটাই তোমার মনে হলো আরে এটা তো আসতে পারে, এটা আমি লিখে রাখলাম। যখনই তোমার মনে হচ্ছে আচ্ছা এই জিনিসটা আসতে পারে, যেমন ধরো একটা তোমাদের ছিল না ড্রাই প্রসেস আর ওয়েট প্রসেসের মধ্যে ডিফারেন্স, সিমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে আসতেই পারে, পরীক্ষায় অনেক কোশ্চেন পরীক্ষায় ধরেছে। তো সেগুলো তুমি যখন পড়বে থিওরিটা থিওরি পড়ো, ঠিক আছে, একদম থরলি পড়বে। পড়ার সময় তোমাকে এই জিনিসগুলো বেছে রাখতে হবে যে আচ্ছা এই ধরনের ডিফারেন্সেসগুলো আছে, এগুলো ডেফিনেশনস আছে, কারণ ডেফিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশালি স্ট্রাকচারের ডেফিনেশনসগুলো অনেক ভুল করো। রিজিডিটি কাকে বলে, ফ্লেক্সিবিলিটি কাকে বলে, এই ধরনের যে ডেফিনেশনসগুলো আছে তোমরা জানোই না হয়তো ডিফারেন্স কী, জানো কোনটা রিজিডিটি সবাই জানে, ফ্লেক্সিবিলিটি কী জিনিস, কিন্তু যখনই ডেফিনেশন জিজ্ঞেস করা হচ্ছে বুঝতে পারছে না কী জিনিস। তো এই ধরনের জিনিসগুলো তোমাকে কিন্তু থিওরিজ এবং ডেফিনেশনসের মধ্যে জেনে যেতে হবে। এগুলো তুমি থরলি পড়ো, একটা করে সাবজেক্ট শেষ করো, 2 থেকে 3 দিনের বেশি লাগার কথা না, কারণ কি নিউমেরিক্যাল কোশ্চেন অবভিয়াসলি তুমি এখন দেখবে না, খালি থিওরিটা পড়বে। যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে আইদার তুমি সময় যদি কম থাকে তুমি মার্ক করে রাখো ইয়েলো হাইলাইটার দিয়ে, বা যে হাইলাইটার তোমার কাছে আছে, যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি একটা খাতা নাও, খাতার মধ্যে লিখে রাখো কোশ্চেন্সগুলো, হয়ে গেল। তার অ্যান্সারও যে লিখতে হবে তার কোনো মানে নেই, অ্যান্সারগুলো তোমার মাথায় আছে তাহলেই হবে, কোশ্চেন্সগুলো অ্যাটলিস্ট লিখে রাখো, এইভাবে তোমাকে করতে হবে। হ্যাঁ, এবার 2 নম্বর যেটা তুমি করবে সেটা হচ্ছে একটা বই আছে দেখবে, হ্যাঁ অনেক বই মার্কেটে অ্যাভেলেবেল আমি দেখেছি, বাট একটা হ্যান্ডবুক আছে। এই বইটা কিন্তু খুব ভালো বই। কেন বলছি, এটার মধ্যে খুব সুন্দরভাবে তোমার ফর্মুলাস দেওয়া আছে, এটার মধ্যে খুব সুন্দরভাবে তোমার থিওরিগুলো দেওয়া আছে, ডেফিনেশনসগুলো দেওয়া আছে, মানে শর্টে এতটুকু হবে পুরো সিভিল ইঞ্জিনিয়ারিংটা এর মধ্যে দেওয়া আছে। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড বুক। আরও কিছু মেডিজি দেখলাম বই বার করেছে ইন্টারভিউর কোশ্চেন্স নিয়ে, এই সেই, ওগুলো আমি রেকমেন্ড করবো না তোমাকে। তুমি এই বইটা নিতে পারো, এই বইটা নিয়ে পড়তে পারো। আমি যখন বললাম নিতে পারো তার মানে বইটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। খুব ভালো বই, অনেকেই পড়ে। অনেক ছেলেরা ইন্টারভিউর আগে যখন সময় কম থাকে জাস্ট এই বইটা দেখে চলে যায়। এর মধ্যে তুমি হাইলাইটার সব মারতে পারো, এটা তোমার ইন্টারভিউর জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। এটা বেসিক্যালি শুধু ইন্টারভিউ না, কোনো একটা এমসিকিউ পরীক্ষা দিতে যাচ্ছ তার আগেও ফর্মুলাসগুলো এখান থেকে দেখে গেলে সমস্ত কিছু এখান থেকে হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের মধ্যে একটু ডাউট থাকে, তোমরা মনে করো যে হয়তো এই মোহর সার্কেল, বা ধরো তোমাকে নর্মাল স্ট্রেস স্ট্রেন, বা ওই যে যেটা হচ্ছে তোমার কমপ্লেক্স স্ট্রেস স্ট্রেনের যে চ্যাপ্টারটা আছে যেখানে শিয়ার প্লাস নর্মাল দুটো একসাথে আসে, এই যে এখান থেকে ধরো তোমাকে বললো মোর সার্কেল ড্র করতে, তুমি হয়তো ভাবলে পাবে এত বড়, এটা তো 15-20 নাম্বারের হয়ে যাবে, এটা বোধহয় আসবে না, এটা কোনো ব্যাপারই না করা। যারা জানে তাদের পক্ষে এটা 1 মিনিটও লাগবে না। তোমাকে তো ওখানে গ্রাফ দেবে না, বলবে নর্মাল খাতার মধ্যে ড্র করো। তুমি বলবে স্যার দেখুন এখানে তো কোনো ভ্যালু দেওয়া নেই, আমি অ্যাপ্রক্সিমেট একটা ধরে নিচ্ছি, এটা ধরলাম এদিকে আছে, এটা ধরলাম এদিকে আছে, হ্যাঁ মোটামুটি এরকম একটা হবে, হয়ে গেল। মোর সার্কেল তুমি ড্র করে দিলে, কোনো ব্যাপারই না। অ্যাকচুয়ালি এইটার সাথে এইটা আছে, তার মানে এটা উপরে হবে একটু এই পয়েন্টটা, আর এটা হচ্ছে টেনসাইলের সাথে এইদিকে আছে, এইখানে হবে। তো এই পয়েন্টের মধ্যে দিয়ে তুমি ড্র করে দিলে। তুমি বললে স্যার দেখুন এই যে যদি আমি এখানে যেটা প্লেন হয় মোর সার্কেলে সেটা পয়েন্ট হয়ে যায়, এই সব কথা বলতে পারলে অনেক। স্যার দেখুন প্লেন ইন এ অ্যাকচুয়াল স্ট্রাকচার বিকামস পয়েন্ট ইন দ্য মোর সার্কেল, সো দ্য এ পয়েন্ট ইজ দিস অ্যান্ড বি পয়েন্ট ইজ দিস। আবার বলে দেবে আই এম অ্যাজুমিং কম্প্রেশন অ্যাজ নেগেটিভ, সেই জন্য আমি নেগেটিভ অ্যাক্সিসের দিকে এখানে তুমি সিগমা টাউটা অবশ্যই দিবে, নাহলে নাম্বার কেটে নেবে। বলে স্যার কম্প্রেশনটাকে আমি নেগেটিভ ধরেছি সেহেতু কম্প্রেশনটা নেগেটিভ, এবং ক্লকওয়াইজটাকে আমি পজিটিভ ধরেছি সেহেতু আমি ক্লকওয়াইজটাকে উপরে রেখেছি। এইটা তোমার এটা যদি আপনি সিগমা 1 টাউ আর সিগমা 2 নাম দেন, তাহলে এই পয়েন্টটা হচ্ছে সিগমা 1 টাউ, আর এই পয়েন্টটা হচ্ছে সিগমা 2 টাউ। ব্যাস এইটুকু করলে যথেষ্ট। এই জিনিসটা যদি তুমি করে দাও তার মানে স্যার কিন্তু ধরে নিবে স্ট্রাকচারের সমস্ত কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে, আর ধরে লাভ নেই, এবার অন্য জায়গায় শিফট করে যাবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই হলো। আচ্ছা, আর একটা কথা যেটা আমার এখানে বলার, শুনে নাও, হ্যান্ডবুকটা পড়লে যেটা ভালো করে দেখবে সেগুলো হচ্ছে, আমি লাল দিয়ে লিখছি, একটা হচ্ছে তোমাদের কোনো সাবজেক্টে এমটেক থাকতে পারে,
তাহলে এমটেক থাকলেও সেই সাবজেক্টটা ভালো করে দেখে যাবে, খুঁটে নাটে একদম। সেকেন্ড, কোনো সাবজেক্টে যারা ধরো এমটেক নেই, বিটেক করেছো, বিটেকের প্রজেক্টটা দেখে যাবে, প্রজেক্ট যে সাবজেক্টের উপর ছিল, সে তুমি বিল্ডিংয়ের প্রজেক্ট করে থাকো বা তুমি সয়েলের উপর করে থাকো, এনভায়রনমেন্টের উপর করে থাকো, যেটারই করে থাকো সেই প্রজেক্টটা দেখে যাবে। যদি এমটেক না থাকে প্রজেক্টটা দেখবে। 3 নম্বর, তুমি কোথাও ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারো, যেখানেই তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে সেখানকার জিনিসটা তোমাকে দেখে যেতে হবে। সে তুমি যেখানেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে থাকো না কেন, দ্যাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে ফিল্ডের আছে সেই ফিল্ডের রেসপেক্টে তুমি দেখে যাবে, তাহলে তোমার ভালো হবে। এই হলো 3টে জিনিস। আমার মনে হয় যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও না থাকে, বিটেক প্রজেক্ট তো থাকবেই, এমটেক না থাকে, বিটেক প্রজেক্টটা আশা করি সবারই থাকবে যারা করেছো। আর ডিপ্লোমা যদি করা থাকে, ধরো কিচ্ছু নেই ডিপ্লোমা, তাহলে তোমার একটা ফেভারিট সাবজেক্ট তুমি বেছে নাও, সেই ফেভারিট সাবজেক্টটা তুমি পড়ে যাও ভালো করে। ধরো না আছে এক্সপিরিয়েন্স, না আছে তোমার এমটেক, না তুমি বিটেক করেছো, বিটেকে প্রজেক্ট নেই, ডিপ্লোমাতে তো সেরকম প্রজেক্ট হয়ও না, তো তুমি ডিপ্লোমা করেছো, তো তুমি তোমার ফেভারিট সাবজেক্টটা তুমি জেনে যাও, ব্যাস এইটুকুই। এবং সেটা নিয়ে তুমি পড়ো ভালো করে, জেনে যাও। এই হলো মোটামুটি প্রিপারেশান নেওয়ার স্টাইল। প্রিপারেশান নেওয়ার আরও একটা স্টাইল আছে। স্টাইল হচ্ছে, এটা কিছু না, এটা টেকনিক আর কি। মানে এক একটা সাবজেক্টে তুমি, যেমন তোমরা বলছো যে স্যার এখন কি ফ্লুইড মেকানিক্স পড়ে লাভ আছে, এইটা কি পড়বো ওটা কি পড়বো, এগুলো করো না। ইউ শুড নট লিভ এনি টপিক ফর টুডেজ সিনারিও। এখনকার সিনারিও বুঝতেই পারছো, যা সিচুয়েশান আছে, এই সিচুয়েশানে কোনো টপিকই তোমার ছেড়ে যাওয়াটা উচিত হবে না। আমার এটা রেকমেন্ডেশন, তুমি সবগুলো টপিকই পড়ে যাও, ঠিক আছে? ফ্লুইড মেকানিক্স তুমি পড়ে গেলে না, ফ্লুইড মেকানিক্স থেকে তোমাকে কোশ্চেন ধরলে খুব সোজা কোশ্চেনই ধরবে। মানে এটা তুমি ভেবো না যে তোমাকে একদম ডাইনামিক্স ফাইনামিক্স থেকে বলবে পিটক টিউব করো, এই করো ওই করো, কাইনামেটিক্স থেকে ধরে নেবে। তোমাকে ধরলে ধরো সামনের দিকে স্ট্যাটিক্স থেকে জিজ্ঞেস করলো, ধরো একটা ইউটিউব ম্যানোমিটার দিয়ে বললো বলো তো এটা কী হবে। এবার তুমি সেটাই যদি বলতে না পারো, এটা একটা মানে খুবই ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। ফ্লুইড মেকানিক্স আমাদের কাজে লাগে না, আমি বুঝলাম, আমাদের সিভিলে মেন কাজে লাগে হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো। ফ্লুইড মেকানিক্স তোমাদের সিলেবাসেও ছিল না, ডিপ্লোমার সিলেবাসেও ছিল না, কিন্তু তুমি এটা জেনে রাখো, ডিপ্লোমার ইন্টারভিউতে, পিএসসি যে ইন্টারভিউতেই মানে ফ্লুইড মেকানিক্স থেকে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করেছে। এবার তুমি ওখানে কিন্তু আমার একজন স্টুডেন্টই আছে 2019 সালে, মানে 17-র যে নোটিফিকেশানটা করে 19-এ যে পরীক্ষাটা হয়েছিল, যেটাতে ঢুকেছিল, সেই পরীক্ষাতেই ওকে ফ্লুইড মেকানিক্স থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো তুমি তো তখনও সিলেবাসে ছিল না, তুমি ওটা বলতে পারবে যে স্যার ফ্লুইড মেকানিক্স তো সিলেবাসে ছিল না, আমি পড়িনি। কোশ্চেন কিন্তু স্ট্যাটিক্স থেকেই ধরেছিল, সোজা কোশ্চেনই ধরেছিল। অতএব এরকমভাবে ছেড়ে যাওয়াটা কিন্তু এখনকার দিনে ওয়াইজ ডিসিশন হবে না। মানে তোমার ওটা গেল, ওরা শুনবে না, কিন্তু তোমার একটা ছেলে ওরকম না পারলে ওদের কোনো যায় আসে না, অন্য একজন চলে আসবে, যেহেতু কম্পিটিশান অনেক বেশি। তো অতএব সব কিছু জিনিসই পড়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে তো কিছু কিছু জিনিস, যেমন ওসিএফটা ভালো করে তোমাকে দেখে যেতে হবে। হ্যাঁ, এগুলো একটু ভয় লাগছে হয়তো তোমাদের, যেহেতু তোমরা পড়ো না, কিন্তু দেখে যেতে হবে, কিছু করার নেই। ছোটোখাটো জিনিস, ইকোনমিক্যাল সেকশন কীভাবে হয়, কীভাবে বার করি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কত হয়, তোমাকে ডেরিভেশন করতে হবে না, কিন্তু তুমি জেনে তো যাবে যে কোন ক্রাইটেরিয়া ফুলফিল হলে এটাকে ইকোনমিক্যাল সেকশন বলবে। এইটা যদি তুমি না বলতে পারো তাহলে তো মুশকিল। তোমাকে রেজাল্টটা জেনে যেতে হবে। ইউ নিড টু নো কি, ইউ নিড টু নো দ্য রেজাল্টস। হয়তো ডেরিভেশনটা তোমাকে জানতে হবে না, কিন্তু রেজাল্টটা তো তোমাকে জেনে যেতে হবে রে ভাই, রেজাল্টটা জেনে যাবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো আশা করি বুঝতে পারলে যে কীভাবে পড়তে হবে। এখন প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে পড়তে হবে না করতে হবে সেটা করা মানে ইন্ডিভিজুয়াল গাইডেন্স হয়ে গেল। সেটা আমার পক্ষে দেওয়া এখন সম্ভব নয়, আমার অনেক কাজ আছে আরও। আমি তোমাকে বলে দিলাম দিস ইজ দ্য ওয়ে, এভাবে তুমি পড়বে। এবার তুমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, কোনো অসুবিধা নেই। তাদের একটা গাইডেন্স যদি তোমার মনে হয়, অনেক তো অ্যাভেলেবেল আছে মার্কেটে, তুমি ওগুলো নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা, তুমি মেডিজির ওই হ্যান্ডবুকটা অবশ্যই নিও, কারণ কি ওই বইটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে। ওটা এইবার তোমার যদি নাও হয় পিএসসিতে, তোমার ওটা সারা জীবন কাজে লেগে যাবে, তুমি দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে ওটা। ওই বইটা তুমি নিতে পারো, ওটা অ্যামাজনে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে, ইজিলি অ্যাভেলেবেল আছে, খুব অ্যাভেলেবেল বই, ওটা সবার কাছেই থাকে, ঠিক আছে? আর বাকি তুমি যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতেই পারো, কোনো মক টেস্ট দাও, দিতেই পারো। হ্যাঁ, তবে মক টেস্টটা তুমি তোমার প্রিপারেশান তৈরি হয়ে যাওয়ার পরেই দিও। হ্যাঁ, তাহলে ভালো হবে, না হলে দেখা গেল কোনো লাভই হলো না, সেরকম যেন না হয়। আচ্ছা, আরও ছোটো ছোটো কিছু কোশ্চেন ছিল, সেগুলো আমি নিয়ে নিই। সবার প্রথমে বলেছিল ড্রেস কোড। দেখো, ড্রেস কোড ফেস কোড ওগুলো পরের কথা। মেন সমস্যা, মেন জিনিস যেটা আমি দেখেছি, যে তুমি টেবিলের উপর হাত রাখবে না। টেবিলের উপর কিন্তু হাতটা রাখতে নেই। তোমাকে কিছু করতে দিল তখন তুমি নিয়ে নিলে, মানে প্রথমে যখন বসবে তখন টেবিলে হাত রাখতে নেই, এটা নিয়ম।
তো আর ড্রেস কোড নর্মাল ফুল হাতা ফুল স্লিভস পরে যাবে, আর এরকম চকমক কিছু পরবে না, ফর্মাল পরে যাবে, হয়ে গেল। মেয়েরা চুড়িদার ফুড়িদার পরে যেতে পারো, কোনো সমস্যা নেই, শাড়িও পরে যায় অনেকে, তাতে কোনো সমস্যা নেই। এরকম চকমকা ড্রেস না পরে যাওয়াই ভালো। ড্রেস কোডে কিন্তু একটু এফেক্ট পড়ে, ওরা দেখে যে মেয়েটার বা ছেলেটার ডিসিপ্লিন আছে কিনা, ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নেবে বলো, মার্কস দেবে কিনা। অনেকে জিজ্ঞেস করেছিলে যে তোমার রিটার্নে কত মার্কস আছে সেটা দেবে কিনা। এখন কি নিয়ম করবে সেটা তো জানি না, পিএসসি প্রতিবার আলাদা নিয়ম করে, যেহেতু চেয়ারম্যানও প্রতিবার চেঞ্জ হয়, চেয়ারম্যান যা বলবে তাই ওরা করবে। এবার আমাদের সময় যেটা করেছিল 2020 নোটিফিকেশান, 2021 যেটা এক্সাম হলো, 22 যেটা জয়েন হলো, সেটাতে ওরা যেটা করেছিল সেটা হচ্ছে যারা ইন্টারভিউতে সিলেক্টেড হয়নি, যারা পায়নি সিলেকশন, তাদের মার্কসটা দিয়ে দিয়েছিল। কী করেছিল, ধরো রিটার্নের কাট অফ দিয়ে দিয়েছিল, ধরো সে ফর এক্সাম্পল এরকম বললো রিটেন কাট অফ 114 দিয়ে দিল। এবার এখানে তোমাদের বলে দিল ধরো সুমন পেয়েছে 112, বলে দিল এক সেকেন্ড দ্বারা, ঠিক আছে, এটা বলে দিল। আর ধরো বলল অজয়, দিল না, কিছু মার্কস দিল না। তার মানেটা কি, মানে দিস পার্টিকুলার পার্সন যে সুমন আছে সে সিলেক্টেড হয়নি, সেই জন্য তার মার্কসটা দিয়ে দিয়েছিল। যারা যারা রিটার্নে ক্লিয়ার করেনি বা ইন্টারভিউতে ডাক আসেনি তাদের মার্কস দিয়ে দিয়েছে, ইন্ডিভিজুয়াল মার্কস, কিন্তু যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের মার্কস কিন্তু দেয়নি। এই হচ্ছে সিলেক্টেড পার্সেন্ট। এবার তুমি ব্যাপারটা বুঝে নাও, তুমি যদি সিলেকশন পাও তোমার মার্কস দেবে না, সেটা তুমি 114 পাও আর 200 পেয়ে থাকো, ডাজেন্ট ম্যাটার। যদি তোমার সিলেকশন না হয়ে থাকে, সে 1 নম্বরের জন্য হোক, 4 নম্বর 5 নম্বর, তুমি কত পেয়েছো জানিয়ে দিচ্ছে। এটা করেছিল আগের বার পিএসসি। কবে রেজাল্ট আসতে পারে দেখো, এটা কেউ জানে না, এসব উল্টোপাল্টা কোশ্চেন তোমরা করো না। জেনারেলি রেজাল্টগুলো যেটা আমরা দেখেছি আমাদের সময়ও জেনারেলি ফ্রাইডে করেই রেজাল্টগুলো বের করে, সেই জন্য আমি গ্রুপেও লিখেছিলাম ফ্রাইডে করে জেনারেলি রেজাল্টগুলো বের হয়, দেখবে আমাদের সময় ফ্রাইডেতেই বেরিয়েছিল, মোস্ট প্রবাবলি 11 বা 10 ডিসেম্বর, আমি ভুলে গেছি। তো ফ্রাইডে করেই বের হয় জেনারেলি রেজাল্টগুলো, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে কবে বেরোবে সেটা জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে, এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার কাছে অনেক খবর এসছে যে মোটামুটি প্রসেস শেষ, কিছু ওরা রিচেক করে বা কিছু করে, সেগুলোর জন্য কিছু বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি বের করবে। বাট কবে বের করবে সেটা এগেইন ফাইনালি চেয়ারম্যান যেদিন বলবেন এই বার করে দাও আজকে, সেদিনই বেরোবে, তবে খুব তাড়াতাড়ি বেরোবে। রেজাল্ট বের হওয়ার পর কতদিন ইন্টারভিউ দিতে সময় লাগে, মানে ফার্স্ট ইন্টারভিউ যে হবে তার কতদিন সময় থাকে, জেনারেলি দেখো 2 সপ্তাহ টাইম দেয়, খুব একটা বেশি দিন দেবে না, আমাদের তো অনলাইনে হয়েছিল, খুব একটা বেশি দিন দেবে না। তো রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু খুব একটা বেশি দিন সময় থাকে না, 2 to 3 উইক্সের মধ্যে ওরা ইন্টারভিউ স্টার্ট করে দেয়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, একটা লাস্ট বলেছিল যে ইন্টারভিউর জন্য নিউ ক্লাস কবে থেকে শুরু হবে। দেখো আমি তোমাদের বারবারই বলছি, এখন একই জিনিস বারবার জিজ্ঞেস করো না। এইটা টেলিগ্রাম আমার গ্রুপ আছে, চ্যানেল, এই চ্যানেলে ফলো করতে থাকো। যদি আমার নেওয়ার মতো পরিস্থিতি থাকে বা যদি আমার মনে হয় যে মক ইন্টারভিউ নেওয়া যাবে, তাহলে আমি এই চ্যানেলে জানিয়ে দেবো। যখন জানিয়ে দেবো তারপরে তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তখন কন্ট্যাক্ট করবে। এখন আগের থেকে জানিয়ে কোনো লাভ নেই, আমি করবো কিনা আমি জানি না, বাট আমি যদি করি তাহলে এখানে আমি জানিয়ে দেবো। এই হচ্ছে ঘটনা। আর একটা ইম্পর্টেন্ট ডাউট সবার মধ্যে এসছে, এই দুটো ডিপার্টমেন্ট ধরেই বলি, ঠিক আছে। ধরো তুমি একটা ক্যান্ডিডেট, তুমি ওবিসি এতে বিলং করো, তুমি ফার্স্ট প্রেফারেন্স দিলে পিডাব্লিউডি, আর এটা দিলে সেকেন্ড প্রেফারেন্স, ঠিক আছে। এবার তোমার মার্কস আসলো ধরো 145, এই ক্যান্ডিডেট যে আছে তার মার্কস এসছে 145। এবার জেনারেল যে আছে সে পিডাব্লিউডিতে কাট অফ গেছে 150, এখানে গেছে 140 জেনারেলে, কিন্তু ওবিসি এতে এখানে কাট অফ চলে গেছে 144, আর এটা জেনারেল, আর এটা গেছে ধরো 133। বুঝতে পারলে, পিডাব্লিউডি জেনারেল কাট অফ গেছে 150, ওবিসি এতে গেছে 144, আইএনডাব্লিউডিতে 140 গেছে জেনারেল কাট অফ, ওবিসি গেছে 133। বাট যেহেতু 145 তুমি পেয়েছো, তার মানে তুমি জেনারেলি ক্লিয়ার করে গেছো, কোনো না কোনো ডিপার্টমেন্ট তো পাচ্ছ। এবার তোমার বক্তব্য হচ্ছে যেহেতু আমি ওবিসি ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিলাম পিডাব্লিউডি, তাহলে কি আমাকে ওবিসি এতে ঢুকিয়ে দেবে ফার্স্ট প্রেফারেন্সে? হ্যাঁ, তোমার ফার্স্ট প্রেফারেন্সটাই প্রথম প্রেফারেন্স হবে। তুমি যতই না মার্কস পাও, প্রথমে দেখবে ফার্স্ট প্রেফারেন্সে ওটা হচ্ছে কিনা। যদি ফার্স্ট প্রেফারেন্সে হয় তাহলেই তোমাকে জেনারেলের মধ্যে ঢুকাবে। যদি তোমার ফার্স্ট প্রেফারেন্স ধরো সে ফর এক্সাম্পল পিডাব্লিউডি, পিএইচই এরকম আছে, 3টা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। এবার তোমার ওবিসি আছে, ওবিসি এতে
ওবিসি এ অনুযায়ী তুমি পিডাব্লিউডি পাচ্ছ, কিন্তু জেনারেল হিসাবে তুমি এখানে পেয়ে যাচ্ছ। এবার তোমার যেহেতু ফার্স্ট প্রেফারেন্স পিডাব্লিউডি আছে এবং তোমার ওবিসি যেহেতু আছে, সেহেতু তোমাকে পিডাব্লিউডিতেই দেবে। অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সটা ভালোভাবে সিলেক্ট করবে, সেখানে তোমাকে আর জেনারেল হিসাবে কনসিডার করা হবে না। জেনারেল হিসাবে তখনই কনসিডার করা হবে তোমাকে যখন তুমি কোনো বেনিফিট নেবে না। কোনো বেনিফিট মানে কি, তুমি এজ রিল্যাক্সেশন নিলে না, তুমি মার্কসের কোনো রিল্যাক্সেশন নিলে না, ঠিক আছে, সমস্ত কিছু যদি তুমি না নাও তবেই কিন্তু তোমাকে জেনারেল হিসাবে কনসিডার করে জেনারেল লিস্টে ঢুকিয়ে দেবে তোমার ক্যাটাগরি থাকা সত্ত্বেও। তোমার ফার্স্ট প্রেফারেন্স ধরো পিডাব্লিউডি আছে, তুমি জেনারেল ক্যাটাগরিতে পিডাব্লিউডি ক্লিয়ার করতে পারছো না, কিন্তু ওবিসিতে পারছো বা এসসিতে পারছো বা এসটিতে পারছো, তাহলে তোমাকে পিডাব্লিউডিতেই ঢোকাবে। ফার্স্ট প্রেফারেন্স উইল বি অলওয়েজ গিভেন প্রেফারেন্স, মানে প্রথম প্রেফারেন্সটা তোমাকে দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক আছে। এই হলো ঘটনা। মোটামুটি এগুলোই ডাউট সবাই করেছিলে। এবার দেখো পড়াশোনাটা শুরু করে দাও। কীভাবে করবে না করবে তো আমি তো তোমাদের মোটামুটি একটা বলেই দিলাম আইডিয়া। এই আইডিয়া নিয়ে তোমরা এগোতে থাকো, ঠিক আছে। একদম থিওরি বুক নাও বা তোমার যে নোটস বানানো আছে নাও, মানে প্রপার কী হওয়া উচিত জানো, তোমার শর্ট নোটস থাকা উচিত, সেই শর্ট নোটস থেকে এখন পড়া উচিত। এবার তোমার যদি শর্ট নোটস না থাকে তাহলে কিন্তু তুমি এখন শর্ট নোটস বানাতে যাবে না, একদম বলে দিচ্ছি। এখন কিন্তু শর্ট নোটস বানানোর টাইম, শর্ট নোট বানাতে অনেক সময় লাগে এখন। তাহলে তোমাকে কী করতে হবে, হ্যান্ডবুকটা নিয়ে নিতে হবে, যেটা অন্য কারোর মানে প্রচুর টেকনিক্যাল পার্সনরা ওই হ্যান্ডবুকটা বানিয়েছেন। মেডিজির যারা নামি নামি গুণী ব্যক্তি আছে, ওনারা আইএস ক্লিয়ার করা লোক, তারা বানিয়েছেন, তাদেরটাই তোমাকে ধরে নিতে হবে, এটাই বেস্ট, ধরে নিয়ে তোমাকে করতে হবে। আর তোমার নিজের যদি শর্ট নোটস থাকে তাহলে তো বেস্ট, শর্ট নোটস তোমার নিজের হয়ে থাকলে সেটা বেস্ট, সেটা পড়ো। আর যদি তোমার শর্ট নোটস না থাকে তাহলে কিন্তু তুমি ওইগুলো পড়তে পারো, ঠিক আছে। এই আর একটা ফেভারিট সাবজেক্ট কিন্তু খুব ভালো করে তৈরি করে যাবে, একদম খুঁটিনাটি সব দেখবে। যদি কংক্রিট টেকনোলজি বলো তাহলে এমন এমন কোশ্চেন কংক্রিট টেকনোলজি থেকে আসতে পারে তোমার কিন্তু কল্পনাও তুমি করতে পারবে না। তো সেই রকম ব্যাপার, হ্যাঁ, একদম ভালোভাবে খুঁটিনাটি যেটা তুমি ফেভারিট বলবে, সে সয়েল মেকানিক্স হোক, স্ট্রাকচার হোক, পিএইচই মানে তুমি এনভায়রনমেন্ট বলতে পারো, ইরিগেশন বলতে পারো, যেটা বলবে একদম ভালো করে তুমি বলবে। আচ্ছা, আর একটা জিনিস অনেকে জিজ্ঞেস করেছিল যে প্রেফারেন্সটা কীভাবে দেবো। প্রেফারেন্সটা কীভাবে দেবো ওটা সম্পূর্ণ তোমার ব্যাপার, ওটা নিয়ে আমি পরে যখন বেরোবে তারপরে একটা ভিডিও বানিয়ে দেবো। প্রেফারেন্স কিন্তু আমি বলে দিতে পারি না এই তুমি পিডাব্লিউডি প্রথম প্রেফারেন্স দাও, তোমার চয়েস কীরকম আছে বা তোমার রিকোয়ারমেন্ট কী আছে সেই অনুযায়ী তুমি প্রেফারেন্স দেবে, ঠিক আছে। এই হলো ব্যাপার, সেটা পরে বলা যাবে। এখনও তো প্রেফারেন্স কিছু বেরোয়নি, এত আগের থেকে এরকম ঢোল পিটিয়ে লাভ নেই। কবে রেজাল্ট বের হয় দেখো, যখন বেরোবে তারপরে তোমাদের কিছু সময় দিবে। হ্যাঁ, সময় দেবে মানে কি, তোমার প্রেফারেন্সটা তোমাকে ভরে নিয়ে ওখানে যেতে হবে, মানে তোমাদের তো অফলাইনে হবে, মানে তোমাকে ভরে টরে নিয়ে গিয়ে ওখানে যেতে হবে। মানে তুমি একদম ইন্টারভিউতে ঢোকার আগে অবধি তুমি প্রেফারেন্স সেট করতে পারো, তোমার কাছে অনেক সময় থাকবে। তুমি আরামসে ট্রেনে হয়তো চলতে চলতে, ধরো তোমার বাড়ি জলপাইগুড়িতে, তুমি কলকাতা যাচ্ছ, তুমি ভাবতে ভাবতে যাচ্ছ যে কী করবো, অনেক সময় থাকবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু প্রেফারেন্স যেটা দিবে, ফার্স্ট প্রেফারেন্স মনে রাখবে, পিডাব্লিউডি যদি না দাও, বাকি ডিপার্টমেন্টগুলো যদি দাও, তাহলে ওদের মনে একটা খটকা লাগতে পারে। এই পিডাব্লিউডি না দিয়ে এই ছেলেটা প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স কেন ফার্স্ট প্রেফারেন্স দিল, পিডাব্লিউডি না দিয়ে এই ছেলেটা ইরিগেশনকে কেন ফার্স্ট প্রেফারেন্স দিল, পিডাব্লিউডি না দিয়ে পিএনআরডিকে কেন ফার্স্ট প্রেফারেন্স দিল, তখন পিডাব্লিউডি ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে কেন ফার্স্ট প্রেফারেন্স দিল, তখন কিন্তু সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তুমি এটা কেন দিলে, এবং সেই রিলেটেড কোশ্চেন তোমাকে তখন করতে পারে। এইটা তুমি মনে রাখবে। ধরো তুমি ধরে নিয়েছো আমি আইএনডব্লিউডি দেবো, তাহলে অবভিয়াসলি ইরিগেশন অ্যান্ড ওয়াটার রিসোর্সটাকে তোমাকে একটু ভালো করে পড়তে হবে, ব্যাস এইটুকুই আমার বলার বক্তব্য। আর যদি পিডাব্লিউডি ফার্স্ট প্রেফারেন্স দাও, যেটা ম্যাক্সিমাম লোকে দেবে, তাহলে তোমার ওইসব ভাবনা চিন্তার কোনো দরকার নেই, ঠিক আছে।